এক কাপ গোলাপ, এক কাপ চা আর তার সাথে একখান গোলাপ। মনের মিল থেকে শুরু করে কথা বলা, একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করা, সেটাই ভরে ভরে রয়েছে। মোমেন্টস রয়েছে প্রচুর প্রচুর, গান রয়েছে। যেমন আগেকার দিনে যেরকম ছবিতে হতো, একটা কেউ একটা সুন্দর একটা প্রেমের মোমেন্ট আছে, সেখান থেকে একটা গানে চলে গেল। যে গানটা আমাদের রিলিজ হয়েছে আদতে, সেই গানটা ওইরকমই একটা সিচুয়েশনের ওপর ভিত্তি করে। অসমবয়সী হোক কি সমবয়সী হোক, প্রেম প্রেম হয়। অ্যান্ড সেটার এক একটা মানুষ এক এক রকমভাবে সেটাকে অ্যাপ্রোচ করে। এখন তো চাহিদাটা বেশি, প্রেমটা কম, ভালোবাসাটা কম। চাহিদাটাই তো বেশি হবে, কারণ এখন লোকজন তো ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাওয়ার হ্যাঁ, ফলে চাহিদাটা বেড়ে গেছে। ওই যে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড অ্যাটিটিউডটা মানে মানুষের মনে এত কুড়ে কুড়ে ভরে গেছে, নিজের সাইডে যে গাছ কেন, দেয়ার ইজ অ্যান অ্যামাজন ফরেস্ট, সেটাই দেখতে পায় না লোকে। মানে টলারেন্স লেভেল লোকেদের এত বেশি কমে গেছে। অ্যান্ড ভুল জিনিসের জন্য টলারেন্স বেড়ে গেছে। যেই জিনিসটা টলারেট করা উচিত না, সেটা সবাই মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছে। আই থিঙ্ক দ্যাট নিডস আ চেঞ্জ। এখানে হচ্ছে যে মানাবে সে মানছে, মানিয়ে যাকে মানিয়ে নেওয়া যাচ্ছে সে কাজ করছে, আর যাকে মানিয়ে নেওয়া যাচ্ছে না সে কাজ করছে না। কিছু সফট করে দিচ্ছে, কারণ দেখো সব কথা দিয়ে হচ্ছে সফট কপি। তুমি কি করবে না, সফট কপি। এই হার্ড কপি, এই হার্ড ব্যাপারটা না হারিয়ে যাচ্ছে। এই আধুনিক প্রযুক্তি এটাই শেখাচ্ছে, সফট। সব অনেক কিছু করেছি। প্রিন্সেপ ঘাটে গিয়ে বসনি? না না, ওইসব আমাদের অত মানে অত তাড়াতাড়ি ঘাটে যেতে চাইনি। তারপর আমার প্রেমের মাসে আমরা পেতে চলেছি নতুন জুটি। বড় পর্দায় আসছেন শুভাশিস মুখার্জি এবং রশ্মি ভট্টাচার্য নতুন প্রেমের গল্প নিয়ে, এবং এক হাতে রয়েছে কাপ, সঙ্গে রয়েছে গোলাপ। আমরা জানি প্রেমে এক কাপ চা যদি থাকে তাহলে হয়তো গল্প আরও মধুর হয়, সঙ্গে যদি গোলাপ থাকে তাহলে তো কথাই নেই। একটু বলো যে গোলাপটা কাকে দেবে গো রশ্মি? এই যে না গো, ফণিবাবু? হ্যাঁ, এক কাপ গোলাপ, এক কাপ চা আর তার সাথে একখান গোলাপ। আচ্ছা, এই গোলাপটা হাতে নিয়ে তোমার কোন গানটা মনে পড়ছে? আমার এই মনে হচ্ছে কোন গানটা মনে পড়ছে বলুন তো। আমার চোখের দিকে তাকাও, মনে পড়ে যাবে। চোখের গোলাপি ও হ্যাঁ, ওই দেখো। না না, আচ্ছা, এটা চিটিং হয়ে গেল। এটা মডার্ন গান হয়ে গেল। আমার কোনো গানই মনে পড়ছে না। শুধু ছোটবেলায় সেই যখন মানে কোনো না কোনো সময় তো নিশ্চয়ই লাভ লেটার লিখেছো। সব কথা বলা যাবে না, সুতরাং না, যাই হোক, কথা হচ্ছে যে ভারী সুন্দর গোলাপের গন্ধ এবং গোলাপ ফুল দুটোই এত আলাদা রকমের এবং এতই সুন্দর যে সত্যি কথা হারিয়ে যাচ্ছে, প্রায় সব কিছু ভুলে যাচ্ছি প্রায়। কিন্তু ভুললে তো চলবে না, কারণ আমাদের সামনে ছবি আসছে, আমাদের ছবি ফণিবাবু ভাইরাল আসছে, সুতরাং ভুলতে কিছুই চাই না। গোলাপ হাতে নিয়ে এটুকু বলবো যে গোলাপের মতো আপনারা দর্শকরা ভারী সুন্দর, আপনারা আছেন বলে। খুব সুন্দর, দর্শক খুব সুন্দর, কিন্তু যিনি তোমায় গোলাপ দিলেন তাকে একটু গোলাপটা ফেরত দাও। ও গোলাপটা ফেরতও দিতে হবে? ভালোবাসা মানে ভালোবেসে। ও বারবার বলে হ্যাঁ বাজেট কম, আমাকে কিপটে বলে, কিপটে বুড়ো বলে, তারপরে হ্যাঁ ফেরত দেওয়াই ভালো, নিলে আবার একটা নতুন আর একটা কিনে দিতে হবে, তো তার থেকে দিয়ে দেওয়াই ভালো। গোলাপটা এবার যে নিয়ে নিলাম, মানে এই বেসিক্যালি এই যে ইকুয়েশনটা তুমি এক্ষুনি দেখলে, এটা মোটামুটি ফণিবাবু আর সুন্দরীর ইকুয়েশন। আমরা এরকম করেই মজা করে করে অভিনয়ও করেছি, যখন রিয়েল লাইফেও এরকম করে আমরা ব্যাক স্ক্রিন যখন আমরা ডায়লগসগুলো রিহার্সও করছি, তখন খুব মজা করে এরমভাবেই সবটা সেট করেছি। সো ইয়া, ইট ওয়াজ ভেরি নাইস, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে যে শব্দটা বারংবার আমরা শুনতে পাই সেটা হলো ভাইরাল। সমস্ত কিছু ভাইরাল হচ্ছে, মানে ক্ষণিকের মধ্যে দেখতে না দেখতে যাই পোস্ট করা হচ্ছে ভাইরাল। এই ভাইরাল শব্দটার সঙ্গে তুমি কতটা ওয়াকিবহাল? না, আমি ওয়াকিবল একেবারে না, ভাইরাল ব্যাপারটা আমি বুঝিও না, কিন্তু আমি এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছি সেটা বেশ বুঝতে পারছি। তার ফলে আমি সেটাকে বেশ মানে এনজয়ও করছি। আর তবে হ্যাঁ, ভাইরাল হতে গেলে যদি মানে হতে হলো আর কি, এই কারণে যে এই ছবিটা করতে হলো, তো আর ছবির চরিত্রটা করতে গিয়ে ভাইরাল হতে হলো। আমার ভালোই লাগছে, ভাইরাল হলে কি কি হতে পারে সেগুলো ক্রমশ উপলব্ধি করছি। কি কি উপলব্ধি করলে ভাইরাল হলে কি কি হতে পারে? না, সেটা সব কথা বলা যাবে না, কি কি উপলব্ধি হলো সেটা যদি বলে ফেলি তাহলে তো মুশকিল। সেটা তো আগে ছবিটা দেখুন ওরা, তাহলে বুঝতে পারবেন যে আমার কি কি উপলব্ধি হয়েছে। বাস্তবে সুভাশিস দার কাছেও জানতে চাই, তাহলে ভাইরাল হলে কি কি বুঝতে পেরেছো, কি কি আসতে পারে তোমার কাছে ফিডব্যাক? এই যে চারদিক থেকে যা দেখতে পাচ্ছি গোলাপ হাতে, সুতরাং এইরকম ফিডব্যাক প্রচুর পাচ্ছি, তো সেই জন্যই বললাম। আচ্ছা, একটা অসমবয়সী প্রেমও আমরা দেখতে পাচ্ছি ছবি। একদম, সেটাও আছে,
ওই যে বললাম ক্রমশ প্রকাশ্য, তারপরে ভাইরাল হবার ফলে কী কী ঘটছে ও বলে দিল একটা পয়েন্ট, যে অসমবয়সী প্রেম, আবার হাতে গোলাপ, সব রকম এরকম নানা রকমের ফিডব্যাক পেয়ে যাচ্ছি। আমার মনে হয় যে এই ছবিটার সাথে সাথে আমরা অনেকগুলো চমক রয়েছে যেগুলো এখনো তার 1% রিভিল হয়নি। সো সেই চমকগুলো যখন আসবে লোকেদের সামনে, যে ভাইরাল কেন হচ্ছে ছবিটা, কেন যে ফণীবাবু ভাইরাল হচ্ছে, তার সাথে সাথে বাকি সদস্যরা, পরিবারের সদস্যরাও যে কেন ভাইরাল হচ্ছে, সেই সবটা ছবিটা দেখলে জানা যাবে। আর মানে আমরা বলি না যে আমরা ম্যাজিক রিয়ালিজমে বিশ্বাস করি, এই ছবিটাতে ওই ম্যাজিক রিয়ালিজমটা ভরপুর রয়েছে। দের ইজ ম্যাজিক, দের ইজ আ লট অফ রিয়ালিটি, যেটা আমরা খুব মজার মধ্যে দিয়ে লোকেদের সামনে, আমাদের অডিয়েন্সের সামনে তুলে ধরছি। অ্যান্ড অফকোর্স এক্সপিরিয়েন্স তো অসাধারণ হয়েইছে, তার সাথে সাথে আমার মনে হয় অডিয়েন্সের এক্সপিরিয়েন্স ওয়েন দে ওয়াচ দ্য ফিল্ম উইল বি অ্যামেজিং অ্যাজ ওয়েল। এই দৈনন্দিন কাজের চাপে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হাসতে ভুলে যাচ্ছে কোথাও, সেখানে কিন্তু সুভাষিসদা একটা জিনিস, একটা ধারা বজায় রেখেছিল যে মানুষকে এত বছর ধরে ভালোভাবে বিভিন্নভাবে তার অভিনয়ের মাধ্যমে হাসিয়েছে। কি বলবে দাদা আজকের দিনে দাঁড়িয়ে এই যে হাসা, এই যে বিষয়টা মন খুলে হাসি হারিয়ে যাচ্ছে, এই বিষয়টাকে ধরে রাখা এটা কতটা মানে শারীরিক হেলথের জন্য কতটা খারাপ বলে তোমার মনে হয়? আর আমরা অভিনয়ের মধ্যে দিয়ে, আমরা একটা ছবির মধ্যে দিয়ে মানুষকে এই যে এত সমস্যা, এই যে এত দুঃখ কষ্ট মানুষের জীবনে রয়েছে, সেখান থেকে মানুষকে কিছু সময়ের জন্য হলেও আনন্দ দিতে চাই, একটা রিলিফ দিতে চাই, এবং সেটা এই হাসির মাধ্যমেই যাতে মানুষ হাসতে পারেন, অল্প সময়ের জন্য হলেও একটু সব দুঃখ কষ্ট ভুলে থাকতে পারেন, সেইটা আমরা বারবার চাইছি। এবং সেটা আমাদের বাঙালিত্ব বজায় রেখে, আমাদের বাঙালিয়ানার মধ্যে দিয়ে, আমি বারবার যে কথাটা বলতে চাইছি যে আমাদের বাংলা সিনেমা থেকে বাঙালিত্ব হারিয়ে যাচ্ছে, বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে এই ছবিটা যেন ফিরিয়ে এনেছে বলে আমার বিশ্বাস। ফণীবাবু ভাইরাল, কথাটা শুনলে ভাইরাল ব্যাপারটা আজকের মডার্ন আধুনিক যুগের ঘটনা একটা, কিন্তু ছবির বিষয়বস্তুটা যেখান থেকে ছবিটা শুরু হয়ে এগোতে থাকে এবং যে পরিপ্রেক্ষিতে সেই মানুষটা ভাইরাল হয়ে যান, তার আগে পর্যন্ত যা যা ঘটনা ঘটে সেগুলো আমার আপনার দৈনন্দিন জীবনের কাহিনী। এবং একটা সময় ছিল যখন বাংলা পরিবারটা যৌথ পরিবার ছিল, বাঙালিদের পরিবার, বাংলার যৌথ পরিবার, সেইখানে যে মানুষগুলো বিরাজ করতেন তাদেরকে নিয়েই তখনকার ছবিগুলো তৈরি হতো। পুরনো ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে ছবিগুলোর মধ্যে তোমার বাড়ির জ্যাঠা, কাকা, কাকিমা, বৌদি, দাদা, এদের গল্প থাকতো, তোমার ভাইপো, ভাইজি, তোমার বোন, ভাই, সেই গল্পগুলো না মাঝখানে হারিয়ে গেছিলো। আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে, এবং এই কাজটা আমি এই জন্যই অ্যাকসেপ্ট করেছি যে এই ছবির পরিচালক রাজু মজুমদার, যে নিজে একজন ভালো কমেডিয়ান, বাংলা সিনেমায় প্রচুর ছবিতে সে কমেডি চরিত্রে অভিনয় করেছে, আমরা দুজনে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। আমার এই গল্পটা শুনে মনে হয়েছিল যে রাজু আবার সেই পুরনো বাংলা ঘরানাটাকে ফিরিয়ে আনছে, সেই ছবিটাকে ফিরিয়ে আনছে যেটা দর্শক দেখতে চায় অথচ দেখতে পাচ্ছে না। তো আমার সেই জায়গা থেকে মনে হচ্ছে এই ছবিটা ভালো লাগবে দর্শকদের, এবং সবাই মিলে ছবিটা দেখতে পারবেন। এরকম নয় যে বয়স্ক মানুষরা দেখবে ছোটদের সঙ্গে নিয়ে যাবো না বাবা, কি আছে কে জানে, না, এটা একেবারে পারিবারিক একটি মিষ্টি পারিবারিক মজার গল্প, মজার ছবি। আপনারা সবাই মিলে এই ছবিটা দেখবেন। রাজু মজুমদার কিন্তু দুটো জেনারেশনকে মিলিয়ে দিয়েছে একদম। সেখানে দাঁড়িয়ে আমি তোমার কাছে আগে আসবো, যখন এই যেহেতু তোমরা এখানে অসমী বয়সে একটা প্রেমের দৃশ্যটা ধরা হয়েছে, কোন কোন রোম্যান্টিক সিন তোমাদের মধ্যে কিছু ছিল যেটা আমরা শুনেওছি যে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল, সেখানে যেহেতু একজন সিনিয়র অ্যাক্টর, সেখানে কী কী কমফর্ট জোন তুমি ফিল করেছি? সেরকম কোনো ঘনিষ্ঠ দৃশ্য ছিল বলে আমার মনে হয় না। মানে যেটা আছে, যাই আছে, প্রেমটা তো সবসময় ঘনিষ্ঠ দৃশ্য দিয়ে প্রেম প্রকাশ করা যায় না। মনের মিল থেকে শুরু করে কথা বলা, একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করা, সেটাই ভরে ভরে রয়েছে। মোমেন্টস রয়েছে প্রচুর প্রচুর, গান রয়েছে। যেমন আগেকার দিনে যেরকম ছবিতে হতো, কেউ একটা সুন্দর একটা প্রেমের মোমেন্ট আছে, সেখান থেকে একটা গানে চলে গেল, যে গানটা আমাদের রিলিজ হয়েছে আদতে, সেই গানটা ওইরকমই একটা সিচুয়েশনের ওপর ভিত্তি করে। অ্যান্ড আমার মনে হয় যে প্রেম অসমবয়সী হোক কি সমবয়সী হোক, প্রেম হয়। অ্যান্ড সেটার এক একটা মানুষ এক এক রকমভাবে সেটাকে অ্যাপ্রোচ করে।
ফণীবাবু ভাইরালেও এই অসমবয়সী প্রেমটা, এই প্রেমের মধ্যেও একটা মিস্ট্রি রয়েছে, সেই মিস্ট্রিটাকেও একটা সুন্দরভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, একটা সুন্দর কমিক ফিল গুড মোমেন্টস এর মধ্যে সৃষ্টি করেছি আমরা সবাই মিলে। কারণ আজকের দিনে যেটা বলছেন যে এই সুভাষ নাগর বলছে যে এই আমাদের এত কিছু আশেপাশে এত সমস্যা চলছে, এই যে কিছুক্ষণের যে রিলিফটা, যাতে মানুষে হল থেকে বেরিয়ে যাতে এইটা মাথায় নিয়ে নামতে, আরে এটা কি দেখলাম, কেন দেখলাম, সেরকম কিছু ওরকম নেই। মানে আমি বলবো যে প্রেমটা যে কত মিষ্টি করে কত রকমের জেনারেশনসের থ্রু দিয়ে কি অ্যাকচুয়ালি, মানে একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেমটা হয় কিভাবে, একটা কিছু ছোট্ট গিফট এনে দিল, মানে আমরা ট্রেলারে টিজারে দেখতে পাচ্ছি একটা মালা, সে বলছে যে একখান মালা আনলে আমিও তোমার পড়াইতাম, মানে সেই আবদার, সেই ওই ভালোবাসা। সো এইরকম ধরনের ভালোবাসা পুরো ফুটে উঠছে। আর তার সাথে সাথে যেটা পারিবারিক ভালোবাসা, ভাই বোন, ছেলেদের ভালোবাসা তাদের মায়ের প্রতি, তাদের বাবার প্রতি, সো এই সবের ইকুয়েশনসগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে ইন ফণীবাবু ভাইরাল। মানে প্রেমের ধরনটাও বদলে গেছে না? আগে আমরা দেখতাম কি সুন্দর একটা নর্মাল পাশে বসে কথা বলাটার মধ্যে একটা মধুর ব্যাপার ছিল, এখন সব কিছু যেন একটা কমপ্লিকেটেড। কি বলবে দাদা এখানে? কি বলবো, তুমি নিজেই তো বলে দিলে ব্যাপারটা, সত্যিই তাই। তুমি নিজে এই সময়ের একটা মেয়ে হয়ে ফিল করছো যে ভীষণ কমপ্লিকেটেড ভালোবাসাটা, প্রেমটা, সুতরাং এটা তবে এই যে এখনকার যে চাহিদাগুলো, হয়তো আমার মনে হয় যে সেই আগেকার দিনে সেই যে কিছু নেই, তবেও সমস্ত এখন তো চাহিদাটা বেশি, প্রেমটা কম, ভালোবাসাটা কম। চাহিদাটাই তো বেশি হবে, কারণ এখন লোকজন তো ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাওয়ার ফলে চাহিদাটা বেড়ে গেছে। কিন্তু সেই চাহিদাটা যদি প্রেমের চাহিদা হয়, ভালোবাসার চাহিদা হয়, সুসম্পর্কের চাহিদা হয়, সেটা হলেই বোধহয় মঙ্গল হতো। অন্য পার্থিব জিনিস, অন্য কি বলবো, ওই যেটা মেটেরিয়ালিস্টিকের প্রতি চাহিদা বাড়তে গিয়ে সম্পর্কগুলোও না ঠুনকো হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। অ্যাডজাস্ট করার ক্ষমতাটাও কমে যাচ্ছে, মানে যেহেতু এখন দুজনেই ওয়ার্কিং, তাই হয়তো একজনের দিকে অ্যাডজাস্টমেন্টটা বেশি হতে পারছে না। এটা রশনি অনেকটা বেশি এই অ্যাডজাস্টমেন্টটা দুপক্ষেরই দরকার। আমি শুধু বলবো না যে একটা মেয়ে অ্যাডজাস্ট করতে পারছে না বা একটা, না, অ্যাডজাস্টমেন্ট দুপক্ষেরই দরকার, দুপক্ষেরই। একটা মেয়ে সারাদিন খেটে খুঁটে এসে বাড়িতে আবার রান্না করবে, আবার এটাও করবে, আবার বাচ্চাও সামনে, সব সে করবে না, হতে পারে না। তাহলে ছেলেটাকেও দায়িত্ব নিতে হবে, তাকে বাড়িতে এসে অফিস থেকে কিছু না কিছু কাজ করতে হবে, যে কাজটাই করুন না কেন দুজনকে সমানভাবে ভাগ করে নিতে হবে, না হলেই অশান্তি হতে বাধ্য এটা। না, কোথাও গিয়ে আমার মনে হয় যে আমরা যখন বড় হই, মানে মি বিং আ ওম্যান, উই হ্যাভ অলওয়েজ বিন, আরে বাড়ি গিয়ে আমি নিজে ছোটোবেলায় শুনেছি তোকে তো শ্বশুর বাড়ি গিয়ে রান্না করতে হবে। আমি তখন ছোটোবেলা থেকে আমি একটাই কথা বলতাম যে কেন, লোক আছে যারা রান্না করে দেবে, না হলে অর্ডার করে খাবো। বা এখন সেই অপশনসগুলো আমাদের কাছে আছে বলে আমরা সেগুলোকে অ্যালাউ করতে পারি। যে মানিয়ে গুছিয়ে নেওয়ার বিষয়টা, সেটা দুদিক থেকে না করলে কোনো সম্পর্কই কোনো দিন টিকবে না। সেটা তুমি ছেলের দিক থেকে হোক কি মেয়ের দিক থেকে হোক, করতেই হবে, মানাতে হবে। তোমার একটা ধরো, হ্যাঁ হয়তো দুজনই রান্না করতে পারে না, বাইরে থেকে অর্ডার করে খাবে, সেটার জন্য কামাতে দুজনকেই হবে, কারণ নাহলে সে খরচায় কুলোতে পারবে না। তো সেটাও এক ধরনের মানিয়ে গুছিয়ে নেওয়া। সো আমার মনে হয় যে এই ইকুয়েশন, সম্পর্কের ইকুয়েশনটা ব্যালেন্স করা দুই পক্ষেরই কাজ, শুধু হাজব্যান্ড ওয়াইফও নয়, ফ্যামিলিকেও প্রচুর ব্যালেন্স করতে হয় যে তাদের জীবন তাদের মতো করে বাঁচতে দাও। কোথাও গিয়ে আমার মনে হয় যে এখনও আজও অবধি ফ্যামিলি বেশি ইনভলভ হয়ে যায় একটা দুটো মানুষের সম্পর্কের মধ্যে, তখন সেটা দ্যাট বিকামস অলসো আ প্রবলেম। সো কোথাও গিয়ে ব্যালেন্সটা সবাইকে করতে হবে, সবাইকে বুঝতে হবে যে তাদের বাউন্ডারিজ কোথায়। বাউন্ডারিজ ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেজ রিলেশনশিপ। এই সময় দাঁড়িয়ে কোন কোন থট প্রসেস এই জেনারেশনে চেঞ্জ হচ্ছে যেটা তোমার শুনে ভীষণ অবাক লাগে? এটা বলে আমিও জানতে চাই। থট প্রসেস চেঞ্জ হয়েছে, কি বলবো আমি সেইভাবে তো না, আমি থট প্রসেস, আমি ওই জন্যে খুব সাবধানে বলি না। আমি থট প্রসেস ছেলেদের কি চেঞ্জ হয়েছে কী করে বলবো আমি আজকে? এই তো কী চেঞ্জ হয়েছে বলতো, না চেঞ্জ হয়েছে, আমাদের সময় এত মোবাইল দেখার ইচ্ছে ছিল না। এখনকার ছেলেরা, ইভেন মেয়েরা, বড্ড বেশি মোবাইল দেখে, এইটা একটা বেশি চেঞ্জ হয়েছে। বেসিক চেঞ্জ বলে মনে হয়, যেটা ভালো খুব একটা যে করছে বলে মনে হয়, মন্দের দিকেই নিয়ে যাচ্ছে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে এটা ঘটছে, কিন্তু এই পরিবর্তনটা ভীষণ চোখে লাগে। কেন চোখে লাগে বলছে, আরও বিশেষ করে লাগে যখন আমি শুটিং করতে যাই, তখন দেখি যে আমাদের সময় তো করিনি, আমাদের সময় এতটা ছিল না, মোবাইল ব্যাপারটা তো অনেক পরে এসছে। মানে আমি যখন শুরু করেছি, এখনও আমার সময়, আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গেছে, আমারও এখনও সময়, আগামী দিনেও সময়টা থাকবে বলে আবার বিশ্বাস। এবং
আমরা যখন মোবাইল এসছেও, আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি আমি কোনোদিন ফ্লোরেতে মোবাইল নিয়ে যাই না। মোবাইলটা আমার ব্যাগের মধ্যে রাখা থেকে সাইলেন্ট করে পরে এসে দেখি। কিন্তু এখন যেটা ঘটেছে, এই যে থট প্রসেস, এই যে বাবা পরিবর্তনগুলো বলছো, এটা সরি টু সে ছেলে মেয়ে বোথ ফ্লোরের মধ্যে মোবাইল নিয়ে ঘুরছে, মোবাইল দেখছে, একটা শর্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে মোবাইল দেখছে। দিস ইজ নট ফেয়ার। আমি মনে করি না এই প্রসেসটা যে হচ্ছে এটা মোটেই ভালো হচ্ছে না। আমি কখনোই বলবো না যেটা ভালোর জন্য হচ্ছে, বারবার বলবো এটা খারাপের জন্য হচ্ছে। এটা নিজের কনসেন্ট্রেশনে ক্ষতি করছে, অভিনয়ের প্রতি তোমার একাগ্রতা, তোমার সেন্সারিটি সমস্তর ক্ষতি করছে। হলো প্রফেশনাল। এবার যদি আমি ব্যক্তিগত স্তরে আসি, তাহলে কোনটা, না ইন জেনারেল তুমি যা দেখতে পাও, এত সম্পর্কের ভাঙন চারিদিকে, এত সমস্যা, যেটা হয়তো আগেও ছিল তবে এতটা প্রকাশ্যে আসেনি, কোন বিষয়টা, কোন থট প্রসেসটা এই এইটা মেনলি আমার মনে হচ্ছে একটু আগে যে প্রসঙ্গটা উঠছিল, চাহিদাটা বাড়ছে। এই চাহিদাটাকে যদি কমানো যায় তাহলে মনে হয় সম্পর্কটা দৃঢ় হবে। যদি আমার কেন একটা গাড়ি নেই, আমার কেন একটা ফ্ল্যাট নেই, বা আমার এক্স্যাক্টলি ওর তো হয়ে গেল, তুমি তাহলে কি করলে, বা এও তখন বলছে তুমি বা কি রোজগার করছো, এত যে করছো কি করতে পারছো, তাহলে এত অভিনয় করছো কেন, ছেড়ে দাও। এইটা করলে মুশকিল আছে। ওই যে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড অ্যাটিটিউডটা মানে মানুষের মনে এত কুড়ে কুড়ে ভরে গেছে, নিজের সাইডে যে ঘাস কেন, দেয়ার ইজ অ্যান অ্যামাজন ফরেস্ট, সেটাই দেখতে পায় না লোকে। মানে ক্যামেরার বাইরেও যে একটা জীবন আছে, মানে সোশ্যাল মিডিয়ার বাইরে একটা জীবন আছে, সেটা লোকে ভুলে যাচ্ছে। আমার মনে হয় সেটাই সব থেকে বড় পরিবর্তন হয়েছে আজকের ইয়েতে, যে আমরা মানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার ধারে, সেখানে দাঁড়িয়ে লোকে আগে ফোন বের করে আগে শুট করবে, ওই যে রিল, এই যে রিল, একটা মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে মারা যাচ্ছে, আমি রিল করতে ব্যস্ত করে আমি ছেড়ে দিচ্ছি, আমার তার ফলোয়ার বাড়ছে কিনা আমি দেখছি। ভাবা যায় একজনের মৃত্যুর বিনিময়ে আমি আমার ফলোয়ার খুঁজছি। হ্যাঁ, এইটা পরিবর্তন, এই জায়গাটা অ্যাকসেপ্ট করে নেব। এটা পরিবর্তন না, এটা প্রত্যাবর্তন। এইটাকে আমি ঘেন্না করি, আমি কন্ডেম করছি। এগুলো করবেন না রাস্তাঘাটে। খুব ভালো কথা বলেছে এটা, যে রাস্তাঘাটের আমরা অহরহ দেখতে পাচ্ছি মানুষ বিপদে পড়লে লোকে কোথায় তাকে বাঁচাতে যাবে, তাকে হেল্প করবে, উল্টে ক্যামেরা ব্যবহার করে। একদম মানবিকতা চলে যাচ্ছে, মানসিকতা পাল্টে যাচ্ছে আমাদের। আমরা সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বের করে কি ব্যাগ থেকে মোবাইল বার করে সেটা রিল তৈরি করছি। আমার যেটা মনে হয় আজকে সব থেকে বেশি, ইভেন সেটা আমি মানুষের ক্ষেত্রে শুধু নয়, আমি পশু পাখির ক্ষেত্রেও বলবো, সেই ক্ষেত্রেও। এবং হ্যাঁ, এবং এরকম ঘটনাও দেখতে পাচ্ছি যে একটি পশুকে আমি কথা নাম করে বলছি, ধরো একটা সারমেয়, আমরা কুকুর বলি, তাকে একটি ছেলে ঢিল মেরে হচ্ছে মারছে, আরেকজন সেটা শ্যুট করছে, কি না ওই কুকুরটা কাঁই কাঁই করতে করতে যাবে, ওইটা আমার রিল হচ্ছে। ঘেন্না করছে। ইনটলারেন্স, মানে টলারেন্স লেভেল লোকেদের এত বেশি কমে গেছে, অ্যান্ড ভুল জিনিসের জন্য টলারেন্স বেড়ে গেছে। যেই জিনিসটা টলারেট করা উচিত না সেটা সবাই মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছে। আই থিঙ্ক দ্যাট নিডস এ চেঞ্জ। ইন্ডিয়া ইজ নট নোন ফর দ্যাট। ইন্ডিয়ানস হ্যাভ অলওয়েজ বিন, সবসময় অলওয়েজ আপফ্রন্ট, যে আমরা ভোকাল, আমরা জানি আমাদের রাইটস কী আছে। সামওয়্যার ডাউন দ্য লাইন উই আর ফরগেটিং অ্যাবাউট অল দোজ রাইটস, অ্যান্ড কোথাও গিয়ে আমরা একটু ব্যাক স্টেপে যাচ্ছি মনে হচ্ছে না, রিগ্রেসিভ হয়ে যাচ্ছে না আমাদের সোসাইটিটা। সো আমাদের তো প্রোগ্রেস করা উচিত। সো আমার মনে হয় যে কোথাও গিয়ে আমাদের নিজেদের মানসিকতা, আমাদের শিক্ষাটাকে একটু বেশি মানে ফোরফ্রন্টে রাখা উচিত। যে বাড়ির থেকে কি শিক্ষা পাচ্ছি, পুঁথিগত শিক্ষা তো রয়েইছে, বাড়ির থেকে কি শিক্ষা পাচ্ছি, আমাদের ফার্স্ট শিক্ষা যেটা আছে সেটা যেন প্রপার হয়। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আজকের যুগে। তোমরা একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট বললে, মানিয়ে নেওয়া। এবং আমার মনে হয় এটা হয়তো প্রফেশনাল এবং পার্সোনাল দুটো ক্ষেত্রেই যায়। সেই জন্যই কি কোথাও ইন্ডাস্ট্রিতেও এত সমস্যা আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে? মোস্ট প্রবাবলি আমার জন্য তো মনেই হয়, বিকজ আই এম মাচ মোর ইয়াঙ্গার, আই এম ফেসিং আ লট অফ থিংস। মানে সুভাষিস আঙ্কেল ইজ এস্টাবলিশড, হি অলরেডি হ্যাজ মেড আ নেম। আমরা যারা নাম বানানোর চেষ্টা করছি, সামওয়্যার ডাউন দ্য লাইন কোথাও গিয়ে এটা এফেক্ট করছে। কিন্তু মানিয়ে নিতে সবাই, অন্যেরা মানিয়ে নিচ্ছে, বা যারা মানিয়ে নিচ্ছে না তাদের অবস্থা খারাপ হয়ে যায়। সিনিয়ররা মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কোথাও। সিনিয়র জুনিয়রের বিষয় নয় গো, এখানে হচ্ছে যে মানাবে সে মানছে, মানিয়ে যাকে মানিয়ে নেওয়া যাচ্ছে সে কাজ করছে, আর যাকে মানিয়ে নেওয়া যাচ্ছে না সে কাজ করছে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো ইয়া, এখানে তোমার কি বক্তব্য? না, আমি মোটামুটি ঠিকই বলেছো, তো বলেই দিয়েছে। আর কি বলবো এখন, বলতে জেনারেশনটা অনেকটা আলাদা, এবং তোমরা অনেক অন্য কিছু দেখেছো যেটা তো আমরা কেউ দেখি। হ্যাঁ, আমরা আসলে এই সমস্যাগুলোর মধ্যে পড়িনি। তো আজকে যেই সমস্যার মধ্যে ওরা পড়ছে, আমার খুব খারাপ লাগছে সেগুলো চোখের সামনে দেখতেও পাচ্ছে। সেই সমস্যাগুলো কেন হচ্ছে বা কী জন্য তৈরি হচ্ছে জানি না, কিন্তু এগুলো কাম্য নয়। এটা তো ছিল না কোনো দিন এখানে ইন্ডাস্ট্রিতে, দিনকে দিন সেগুলো বাড়ছে।
এটা ঠিক না, এটা ঠিক না বলে আমার মনে হচ্ছে। এটা কি এখানেও কি সেই গদির লড়াই? না, এটা রাজনীতি ঢুকেও না। ওই রাজনীতি এই রাজনীতি আলাদা, না না এই দুটো তো আলাদা। পাওয়ারের তো একটা লড়াই নিশ্চয়ই আছে। পাওয়ারের লড়াই আমাদের সারা জীবন থাকবে, যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি যাও, এই ইন্ডাস্ট্রি কেন, এনি ইন্ডাস্ট্রি দ্যাট ইউ গো থ্রু, পাওয়ার হ্যাজ অলওয়েজ বিন আ পয়েন্ট। যার কাছে পাওয়ার, যার হাতে সত্তা, সেই সব থেকে বেশি মানে মাথা উপরে তার। সো দ্যাট ইজ দ্য দেয়ার, মানে সেটা সঙ্গে লড়েই সবসময় সবাই এগোয়, তো ওটা তো না, দ্যাট ক্যানট বি আ ফ্যাক্টর। তবে আমাদের সময়, আমি যখন শুরু করেছি বা তার সময়, পাওয়ারটা এত পাওয়ারফুল ছিল না। পাওয়ার নিশ্চয়ই ছিল সকলের, কিন্তু ওই পাওয়ারফুলনেসটা, আমরা কত পাওয়ার দেখো, দেখানদারিটাও তো ছিল না। হ্যাঁ, পাওয়ার ওয়াজ সাইলেন্ট অ্যান্ড রেসপেক্টফুল। এক্স্যাক্ট, ভেরি রেসপেক্টফুল। এখন সেটা নয়। So, yeah. কোন কোন বিষয় এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে যদি তোমাকে পাওয়ার দেওয়া হয় তুমি একটু বদলানোর চেষ্টা করবে? আমি চেষ্টা করি নিজেকে বদলাতে, আর কাউকে বদলাতে চেষ্টা করো, কারণ বদলাতে পারবো না। তার মানে বদলানোর ইচ্ছা রয়েছে? না না, চাইলেও তো পারবো না, ইচ্ছে হলেও কি করব তখন? ওই যে মানিয়ে নেওয়ার কথা বললো, মানিয়ে নিতে হচ্ছে, আর কিচ্ছু করার নেই আমার। এটাই তো খুব কষ্টের, যে তোমাদের বয়সের এখন অনেকে বলছে যে আমরা গল্পের সেই গল্প পাচ্ছি না বলে আমরা আর কাজ করতে চাইছি না, কারণ সেই একঘেয়েমি, এখন যা যা গল্প দিচ্ছে আমাদের ভালো লাগছে না, আমরা সেই এসেন্স, সেই টেস্টটা খুঁজে পাচ্ছি না, ওই জন্য আমরা করবো না। না না, এইটাই তো আমিও তো বললাম যে ওইটার জন্যই ভালো লেগেছে গল্পটা, যে আবার একটা অন্য রকম পুরনো গল্প, বাঙালি গল্প, বাঙালি আনা, সেগুলো পেরিয়ে বেরিয়েছে রাজু। তার জন্যই কাজটা করতে ভালো লাগলো, ভালোভাবে কাজটা করলাম সবাই মিলে, সেইটাই। আর কি বলবো, বলার কিছু নেই। এখন সময় এসে শুধু দেখে যাও, শুনে যাও, কথা বলো না, কেউ শব্দ করো না। ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এইটা কিন্তু একটা বড় কথা। আচ্ছা, খুশি থাকার মূল মন্ত্র? খুশি থাকার মূল মন্ত্র আনন্দে থাকো, আর কথা বলো না, শুধু দেখো। একদম, ওইটা তো বড় কথা, ঠিক। কথা বলো না, শব্দ করো না, ওই ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এটা কি তুমি মানবে? না, আমার মনে হয় আওয়াজ করা দরকার আমাদের। হ্যাঁ, আমাদের জেনারেশন আওয়াজ করা, আমরা ভুল জিনিসের জন্য আগেনস্টে কথা উঠাই। হ্যাঁ তুমি আওয়াজ নিশ্চয়ই করবে, কিন্তু এইরকম আওয়াজ করো না, আঘাত করো না। আওয়াজটা করো, কিন্তু আওয়াজে আওয়াজ দিয়ে আঘাত করো না, ঠিক কথা। মানে আমি মনে করি যে আওয়াজ তোলা আজকের টাইমে খুব দরকার, বিকজ কোথাও গিয়ে বললাম না যে কথা হারিয়ে যাচ্ছে, উই আর নট বিং এবল টু এক্সপ্রেস আওয়ারসেলভস। আমরা নিজেদের মধ্যে নিজেদেরকেও বোঝাতে পারি না যে কেন আমরা কীভাবে রিয়্যাক্ট করছি। আওয়ার মেন্টাল হেলথ হ্যাজ গন ইন দ্যাট জনরা। মানে আজকে সোশ্যাল মিডিয়ার থেকে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে এখন পড়াশোনা করায়। আজকে আমরা বলি হোয়াটসঅ্যাপ জেনারেশন, সবাই হোয়াটসঅ্যাপ থেকে পড়াশোনা করছে, ফেসবুক থেকে পড়াশোনা করছে, সোশ্যাল মিডিয়া পড়াশোনা। আমার মা বাবারা যখন আমাকে ওখান থেকে কিছু পাঠায়, পুরো জিনিসটা ভুয়ো। মানে কিন্তু কেউ বই খাতা কেনেন অনলাইন না, দের ইজ নো জাস্টিফিকেশন, দের ইজ নো টেস্টিং কি আসলে যে কথাটা রটানো হচ্ছে বা বলা হচ্ছে সেটা সত্যি কিনা। আমার ভেরিফিকেশনটা কমে গেছে। তুমি তোমার সাইন ব্লুটিক আছে কিনা ভেরিফাই হচ্ছ, কিন্তু তুমি যে খবরটা পাচ্ছ, যেটা খবরটা প্রচার করছো, সেটা ভেরিফাই করছো না। আই থিঙ্ক দ্যাট নিডস টু চেঞ্জ। এবং এই আধুনিক সময় না মানুষকে ভীষণ সফট করে দিচ্ছে, কারণ দেখো সব কথা দিয়ে হচ্ছে সফট কপি। তুমি কি করো না, সফট কপি। এই হার্ড কপি, এই হার্ড ব্যাপারটা না হারিয়ে যাচ্ছে। এই আধুনিক প্রযুক্তি এটাই শেখাচ্ছে, সফট হার্ড হয়েও না, তারপরে সফট কপি, সব সফট। হার্ড কপির কোনো যুগ নেই আর। ট্রোলিংয়ে ভয় পায়? আমি ট্রোলিং বুঝিও না, বিশ্বাসও করি না। আর ট্রোলিংয়ের ব্যাপারটাতে না আমি খুব একটা কান দিই না, পাত্তা দিই না। এক্স্যাক্টলি, আমি পাত্তা দিই না। ট্রোল হবে, করবে, যার ইচ্ছে করছে, সময় আছে তার। এইটা বুঝতে পারি, তার প্রচুর সময়। আমাকে নিয়ে ট্রোল করার সময় রয়েছে, আমাকে চারটে গালাগাল দেবার সময় রয়েছে, আমার বাপ মা তুলে গালাগাল দেবার সময় আছে। আমার অত সময় নেই ভাই, তুমি যা খুশি বলে যাও আমাকে, আমি তোমার কথা শুনছিও না, গায়েও মাংস, আমার কিচ্ছু যায় আছে না। আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে জানেন, তারা জানেন আমি কে, আমি কি, ওইটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। একদম অ্যাগ্রিড। সুভাষ আঙ্কেল যেটা বললো যে আমি একদমই গায়ে মাখি না, আমি মানে প্রতিনিয়ত ট্রোল, বিকজ আই অ্যাম অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া। একটা ছবি দিলে সেটার তলায় অ্যাটলিস্ট 20টা কমেন্টের মধ্যে 10টা তো ট্রোলই হয়। তো সেই ট্রোলগুলোকে গায়ে যদি মাখি, আজকে আমি মানে আগে ভাবতাম যে রাস্তায় দাঁড়িয়ে শ্যুট করব, ক্যামেরা তাকাচ্ছে, লোকজন দেখছে, এখন তো সেটা মনে হয় না। ঠিক সেরকমই ট্রোলিং, ওই হাজার কোন কে আছে, কোন ওই একটা কথা নেই, কোন ছাপরি কোন কাহা সে ব্যাট কে ক্যা লিখ রা হ্যায় মেরে কো ক্যা, ও ছাপরি ছাপরি रहेगा, हम अपने जगह रहेंगे। তাই ফোনেও ভাইরাল নিয়ে আবার আসি, কোথায় কোথায় শ্যুট হয়েছে এবং একটু মজার কোনো মুহূর্ত থাকলে শেয়ার করুন। মজার মুহূর্ত তো অনেক, সেরকম কত কথা বলবো। মজার মুহূর্ত থেকেও আমরা শ্যুট করেছি টাকিতে,
A lot of it, yes. টাকিতেই ম্যাক্সিমাম গল্পটা শ্যুট হয়েছে, আর কিছুটা অংশ কিছু একটা রোম্যান্টিক সং ওরা আমার সেটা মন্দারমণিতে শুটিং হয়েছে, একদম বিচের ওপরে। ভেরি ইন্টারেস্টিং, দারুণ সেটা। আর টাকির যে বাড়িটাতে শ্যুট করেছিলাম সেটাও ভেরি ইন্টারেস্টিং, একটা বড় পুরনো আমলের বাড়ি, তার ঘরগুলোর মধ্যে প্রচুর দরজা, যেখান দিয়ে ক্যামেরা একটা ঘরের মধ্যে দিয়ে আরেকটা ঘরে ঢুকে যেতে পারে। বাড়ি সুন্দর, বাড়িটা পছন্দ করেছিল রাজু, আমাদের ডিরেক্টর রাজু মজুমদার, খুব সুন্দর একটা বাড়ি পেয়েছে টাকিতে। সেই বাড়িটাতে আমরা শ্যুট করেছি, টাকির ওখানেই আমরা একটা হোটেলে থাকতাম, খুব আনন্দ করে মজা করে শ্যুট করেছি এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা শ্যুট করেছি। যেমন আমরা যখন শ্যুটিং করতে গেছি তখন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, এবং সেই বৃষ্টির মধ্যে আমাদের প্রযোজক আদিত্য অশোক, যাকে আমরা আদি বলে ডাকি, আদি একটা মানে ঠান্ডা মাথার একটা ছেলে, যে বললো কই তকলিফ নেই, শুটিং কমপ্লিট করকে যান। আমরা তো ভাবলাম চলে যাবো। পড়তে সেই যে বৃষ্টি ভেজা শহর, তারপরে একটা ওই পাতা নড়ছে, সেই গ্রাম ফ্রেমটা, বাংলার যে একটা বৃষ্টির গন্ধ, বৃষ্টির গন্ধ যেটা গ্রাম বাংলায় গেলে পাওয়া যায়, সেইটা আমরা খুব অনুভব করছিলাম। ভালোও লাগছিল, খারাপও লাগছিল এই কারণে যে যদি শুটিংটা বন্ধ হয়ে যায়, আবার সবাই চলে যাব, আবার কবে আসতে হবে, সেইটা নিয়েও একটা সংশয় চলছিল। কিন্তু ওই যে আদির কথা বললাম প্রডিউসার, ও এক কথায় বলে যা করতে হয় করো, ছবি আমরা কমপ্লিট করব। ইচ্ছা করছে, ছোটবেলার কোনো কথা মনে পড়ছিল? ছোটবেলায় আমি তো গ্রাম বাংলায় বড় হইনি, আমার সত্যি বলছি, গ্রাম বাংলায় আমার শহরে ছোটবেলা বৃষ্টিতে ভিজেছি, আনন্দ করেছি, ফুটবল খেলেছি, কাদা মেখেছি, জল কাদা গড়াগড়ি খেয়েছি, এইসব যে সব অনেক কিছু করেছি। প্রিন্সেপ ঘাটে গিয়ে বসনি? না না, ওইসব আমাদের অত মানে অত তাড়াতাড়ি ঘাটে যেতে চাইনি, তারপর আমার কোনো ইচ্ছেই ছিল না। তবে না না, বৃষ্টিতে আরে আমাদের ছাতা থাকতো না, ভিজতে ভালোবাসতাম, ভিজতাম। সুতরাং ছিল না, ক্যাডবেরিতে ছিল না, টেডিতে ছিল না, কিন্তু একটা মানে তোমাদের তো সারা বছরটাই তোমরা উদযাপন করতে। সারা সই তো বললাম, আমরা ওইভাবে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, খেলাধুলা করে, ভিজে, গল্পগুজব করে, এইভাবে কাটাতাম আড্ডা মেরে। এইটাই আমাদের পাস টাইম ছিল। তোমরা যে রাস্তায় হাঁটতে চাইছো ওই রাস্তায় আমি অনেক চেষ্টা করেছি, ওই রাস্তায় উনি হাঁটবেন না, উনি কোনো তথ্য আমাদের দেবেন না। তোমরা এভাবেই খুব ভালো থাকো এবং আরও নতুন নতুন ছবি আমাদের দর্শকদের গিফট করো, এবং সঙ্গে আমাদেরও। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসছে মানে এখনো পর্যন্ত ঠিক আছে, আগামী মার্চ মাসের কোনো একটি সপ্তাহে, হয়তো প্রথম কি দ্বিতীয় সপ্তাহে ছবিটা চলে যাবে। ডেটটা আমরা এখনই বলতে পারছি না, বা হয়তো ছবির স্বার্থে বা ছবির অন্য কারণে এই ছবির ডেটটা অ্যানাউন্স করতে পারছি না। তবে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন কবে ছবিটা রিলিজ করছে, এবং আশা করব আপনারা সবাই ছবিটা দেখতে আসবেন। একটা সুস্থ পারিবারিক মজার ছবি, ফণীবাবু ভাইরাল। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।